শিক্ষার্থীরা, আশা করি বাসায় ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। টপিকস কি? টপিকস হচ্ছে রাইট ইউজ অফ ভার্ব। তোমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে কি পেয়েছো? টেন্স পেয়েছো। আর রাইট ইউজ অফ ভার্ব শেখার জন্য অবশ্যই তোমার টেন্সের ধারণা ভালোভাবে থাকতে হবে। রাইট ইউজ অফ ভার্ব, এই কথার মধ্যে কিন্তু আমার পড়াটা সার্থকতা। রাইট ইউজ অফ ভার্ব মানে কি? রাইট হচ্ছে সঠিক, আর ভার্ব মানে কি? ভার্বের কাজ, মানে আমার যে টেন্সটা হবে সেটার কাজটা সঠিকভাবে সম্পাদন করাই হচ্ছে কি ভার্বের সঠিক ব্যবহারটাই হচ্ছে কি রাইট ইউজ অফ ভার্ব। ভার্বের সঠিক ব্যবহার, এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে টেন্স এবং পার্সোনাল নাম্বার। তাহলে আসি, আমরা আজকে পড়াচ্ছি রাইট ইউজ অফ ভার্ব। দেখো আমি কি লিখেছি এখানে, রাইট ইউজ অফ ভার্বের মধ্যে টেন্সের বিভিন্ন ব্যবহারের সাথে সঙ্গতি রেখে কিভাবে সেন্টেন্সের অন্তর্গত সাবজেক্টের নাম্বার ও পার্সনের উপর ভিত্তি করে ভার্বের রূপ নির্ধারণ করা হয়, সেটাই রাইট ইউজ অফ ভার্ব। আমি আগেই বলেছি যে ভার্বের সঠিক ব্যবহারটাই হচ্ছে কি রাইট ইউজ অফ ভার্ব। এক্ষেত্রে কি বলেছে? সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে। অবশ্যই তোমাকে রাইট ইউজ অফ ভার্বের সাবজেক্ট এবং ভার্বকে এবং পার্সনকে চিনতে হবে, আদারওয়াইজ তুমি পড়তে পারবে না। আর রাইট ইউজ অফ ভার্ব করার অনেক রুলস রয়েছে। কিছু কিছু রুলস আমরা আগের পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমি কিছু রুলস নিয়ে আলোচনা করবো। দেখি আমরা কি আলোচনা করছি। নাম্বার 1, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হয়। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে গঠন করতে হয়, ভার্বের নিয়ম কি, পার্সোনাল নাম্বার সম্পর্কে কি আমরা জেনেছি। কি বলা হয়েছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আমাকে সাবজেক্ট চিনতে হবে। আমরা এক্সারসাইজটা খেয়াল করি। মাই সিস্টার সুইম ইন দ্য রিভার। এখানে সাবজেক্টকে মাই সিস্টার। মাই সিস্টার কোন পারসন? থার্ড পারসন। তাহলে কি বলা হয়েছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ার যোগ হয়। সুইম, এই ভার্বটার সাথে সুইম হচ্ছে কি সাঁতার কাটা। আমার বোন নদীতে সাঁতার কাটে, তাহলে এই ভার্বের সাথে কি যোগ হবে? অ্যাজ। মাই সিস্টার সুইমস ইন দ্য রিভার। বুঝা গিয়েছে? আবার কিছু কিছু ভার্ব আছে যে সেক্ষেত্রে কি হয়, শুধু ই এর যোগ হয়। ধরো আমি যদি বলি হি, এখানে যদি দেওয়া থাকতো হি গো টু স্কুল রেগুলারলি, আর গোটা যদি থাকতো ব্রেকারজে, তখন হবে কি গোয়ের সাথে কি যোগ হতো? ইএস। হি গোজ টু স্কুল রেগুলারলি। এবং অ্যাজ বা ইএস কখন যোগ হয় সেটাও কিন্তু নাম্বার চেঞ্জের সময় আমরা পড়েছি। আমরা দ্বিতীয় রুলসে যাই, তখন দেখি কি বলেছে। নির্দিষ্ট অতীত সময় পাস্ট পয়েন্ট অফ টাইম, যেমন লাস্ট, ইয়েস্টারডে, লং এগো, লং সিন্স ইত্যাদি উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝি? আমরা বুঝিয়েছিলাম যদি আমাদের ভার্বের কাজটুকু কি বুঝায়, অতীতকালে করেছিলাম, অর্থাৎ আমি কোনো কাজটা অতীতকালে করেছিলাম, সেক্ষেত্রে কি হয়? ভার্বের পাস্ট ফর্ম হয়। ধরো আমি গত ক্লাসে তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বুঝিয়েছিলাম, ধরো, তাহলে সেটা কি হবে? কোন টেন্স হবে? অবশ্যই পাস্ট টেন্স। আচ্ছা, এখানে বলাই আছে, তাহলে গত ক্লাস কি শব্দটা আসে? ইংরেজিটা ইয়েস্টারডে। বলা আছে কি লাস্ট, ইয়েস্টারডে, লং এগো, লং সিন্স ইত্যাদি উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আই টু সি ব্র্যাকেটে দেওয়া আছে হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখেছিলাম। আমি তাকে গতকাল দেখেছিলাম। এক্ষেত্রে পাস্ট ফর্ম আমাকে জানতে হবে, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সি এর পাস্ট ফর্ম কি? স। সি এর পাস্ট ফর্ম স। আই স হিম ইয়েস্টারডে। আমরা এরপর আসি কি নাম্বার 3, প্রিপোজিশন। প্রিপোজিশন হিসেবে আমরা চিনি কি এখানে অফ, অন, ফর। আমি এখানে 3টা প্রিপোজিশনকে আলোচনা করেছি। 3টা দেখিয়েছি আগে। প্রিপোজিশন অফ, অন, ফর ইত্যাদির পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি কি বলেছি? প্রিপোজিশন অফ, অন, ফর ইত্যাদির পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ তুমি যেখানে প্রিপোজিশন দেখবে তুমি খেয়াল করবে প্রিপোজিশনের পরে ভার্ব আছে কিনা। যদি সেটা ভার্ব থাকে সেক্ষেত্রে কি করবে? ভার্বের সাথে কি বলা হচ্ছে? পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে কি লেখা আছে? আই নেভার থট অফ। এই যে অফটা এখানে আছে, আই নেভার থট অফ। এখানে আছে টু গো, এখানে জাস্ট ভার্বকে তুমি ধরে নাও গো দেয়ার। তাহলে কি আসবে? আই নেভার থট অফ, গোটা কি হবে? আইএনজি যুক্ত হবে। আই নেভার থট অফ গোয়িং দেয়ার, আমি সেখানে যাওয়ার জন্য কখনো চিন্তা করছি না।
তাহলে আমি কি রুলস বুঝালাম? প্রথমে বুঝালাম কি প্রেজেন্ট, আরেকটা বুঝালাম কি পাস্ট, আর একটা বুঝালাম কি প্রিপোজিশন। কটা রুলস গেল? 3টা রুলস। এখন আমরা দেখি পরবর্তী রুলসটা কি আছে। নাম্বার 4, সেন্টেন্সের মধ্যে কি বলেছি? সেন্টেন্সের মধ্যে নাও অ্যাডভার্বটি থাকবে। নাও থেকে এখন তুমি এটার এই ওয়ার্ডটা যদি দেখতে পাও তাহলে সেন্টেন্সটি সর্বদাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সর্বদাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বোঝায়? বলতে কি বুঝো? যে কাজটা বর্তমানে চলছে বোঝায়, সেটাকে কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে, ধরো আমি তোমাদেরকে বললাম আমি তোমাকে এখন পড়াচ্ছি, তাহলে আমার পড়াটা কি শেষ হয়ে গিয়েছে? পড়াটা শেষ হয়নি। যে কাজটা চলতে থাকবে, বর্তমানে চলছে বোঝাচ্ছে, সেই কাজটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর। এই 3টা ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব বসবে এবং প্রদত্ত যে ভার্বটা থাকে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যখন আমি বলবো তখন তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার আসি কি বলছি। বলা হয়েছে যদি আমি নাও পাই, নাও অ্যাডভার্বটি যদি থাকে তাহলে কি বলবো? হি রিড আ বুক নাও, সে এখন বই পড়ছে, তাহলে আমাকে কি বলবো? এখানে হি কি সাবজেক্ট, রিড ভার্ব, তাহলে কি বলা হয়েছে? স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই 3টার মধ্যে থেকে একটাকে আমি চয়েস করবো। তাহলে হি কি থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে অবশ্যই কি বসে? ইজ বসে। হি ইজ রিডিং আ বুক নাও। আমি দ্বিতীয় রুলসটা দেখি, সি টেক টি নাও, সে এখন চা পান করছে। যেহেতু আমার নাও শব্দটা আছে এখন, আমি কিন্তু বুঝাচ্ছি কি এখন পান করছে। সে থার্ড পারসন আর সে থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম সাথে কি হবে? ভার্ব সিঙ্গুলার। সি ইজ টেকিং টি নাও। অবশ্যই টেক বানানটার সময় খেয়াল রাখবে, টেকের সাথে কিন্তু আইনজি যুক্ত করার সময় ইটা উঠে যাবে, এটা বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে কি যুক্ত করবে? আইএনজি। তাহলে আমি এখন কি বুঝালাম? আমি অ্যাডভার্ব যদি পাই কোনো সেন্টেন্সকে, অ্যাডভার্ব কি কোন অ্যাডভার্বটা পাই? নাওকে যদি আমি পেয়ে থাকি কোনো সেন্টেন্সের মধ্যে, ওই বাক্যটাকে রাইট ইউজ অফ ভার্ব করার সময় কোন টেন্সে নিতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 5, উইদাউট। উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তুমি সিম্পলি মনে রাখবে কোনো সেন্টেন্সে যদি উইদাউট থাকে এবং উইদাউটের পরে যদি ভার্ব থাকে, উইদাউটের কিন্তু একটা প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন বলা হয়। উইদাউটের পরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। আই ক্যান নট গো আউট উইদাউট টেক লাঞ্চ, হচ্ছে যে আমি বাইরে যেতে পারি না উইদাউট টেক লাঞ্চ, অর্থাৎ কি লাঞ্চ না করে, হ্যাঁ লাঞ্চ না করে আমি বাইরে যেতে পারি না। I cannot go out without টেকের সাথে কি হবে? টেকিং, উইদাউট টেকিং লাঞ্চ। I cannot go out without taking lunch, অর্থাৎ উইদাউট এখানে আছে, উইদাউটের পরে কি আছে? ভার্ব। টেকটা কি আমার ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। নেক্সট বি নাম্বার, ইউ ক্যানট ডু ওয়েল উইদাউট ওয়ার্ক হার্ড। আমরা সমাজ থেকে কি বলি যে তুমি পড়াশোনা করা ব্যতীত কি ভালো রেজাল্ট করতে পারবে না, সেক্ষেত্রে কি আসছে? ইউ ক্যানট ডু ওয়েল, উইদাউট পেয়েছে এখানে, ওয়ার্কের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। ইউ ক্যানট ডু ওয়েল উইদাউট ওয়ার্কিং হার্ড, অর্থাৎ তুমি কঠোর পরিশ্রম ছাড়া কি ভালো রেজাল্ট করতে পারবে। নাম্বার 6 খেয়াল করি কি বলেছে? ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে, বি বলতে কি বুঝেছি? বি ভার্ব থাকে, তাহলে বি ভার্বের পরিবর্তে এম ইজ আর, ওয়াজ আর বসে। বি ভার্বের পরিবর্তে এম ইজ আরও বসতে পারে, এম অথবা ইজ অথবা আর, ওয়াজ আর। কখন এম ইজ আর বসবে আর কখন ওয়াজ আর বসবে? অবশ্যই যদি টেন্স প্রেজেন্ট টেন্স বুঝে তাহলে তিনটার থেকে একটা চয়েস করবো। সিঙ্গুলার নাম্বার হলে ইজ আর এম, পুরো নাম্বার হলে আর, পাস্ট টেন্স হলে সিঙ্গুলারে ওয়াজ আর পুরো নাম্বারে অয়ার। দেখো এসএস কি বলেছি? দ্য লেগস অফ দ্য চেয়ার, চেয়ারের পাগুলো বি ব্রোকেন, চেয়ারের পাগুলো কি ভাঙা। তাহলে কি আসবো? বি দ্য লেগস অফ দ্য চেয়ার, বি ভার্বের পরিবর্তে কি আসবে? যেহেতু চেয়ারের পাগুলো বলেছে সেখানে অবশ্যই সিঙ্গুলার নয়, দ্য লেগস অফ দ্য চেয়ার আর ব্রোকেন। বুঝে গিয়েছে আমি কি বলেছি? অবশ্যই তোমার দিয়ে শোনা বুঝতে পারবে। নাম্বার বি, অনেস্টি হ্যাজ প্রিফার দ্য বেস্ট পলিসি। এটা অর্থ কি? আমরা কি বলি? সততাই উৎকৃষ্ট পন্থা। তাহলে বি ভার্বে এখানে কি বসবে?
is. Honesty is the best policy. নাম্বার 6 সি নাম্বার দেখো whom be you talking to। এখানে কিন্তু একটু রিসাইন দেওয়া আছে, অর্থাৎ এই বাক্যটা আমাকে কি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। আমরা ডাবল কোশ্চেন করার সময় কিন্তু দেখেছি যেখানে আমার সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয় সেখানে আমাকে সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্নবোধক বাক্য করতে হয়। আবার যেখানে আমাকে সাহায্যকারী ভার্ব না থাকে তখন কি করতে হয়, ডু ডাজ ডিড বসাতে হয়। তাহলে এখানে যদি বি ভার্ব বোঝাই যাচ্ছে তাহলে আমাকে আসতে হবে কি যে তুমি কার সাথে কথা বলছো, তাহলে হোম আর ইউ, তুমি কার সাথে, হোম আর ইউ টকিং টু, ইউর সাথে অবশ্যই কি বসবে আর, হোম আর ইউ টকিং টু। তাহলে আমি তোমাদেরকে কয়টা রুলস আলোচনা করলাম। প্রথমে করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে, দ্বিতীয়ত করলাম কি পাস্ট সম্পর্কে। পাস্টে কি ছিল, লং এগো, ইয়েস্টারডে, সিন্স এই শব্দটি যদি থাকে তাহলে আমার ভার্বের পাস্ট ফর্ম হবে। আর প্রেজেন্ট এর নিয়মটা কি ছিল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হবে। আমি কিন্তু তোমাদেরকে আবার প্রথম থেকে রুলসগুলো মনে করাচ্ছি কারণ আমি এখন একটা কাজ করবো সেটা দেখাচ্ছি। তারপরে বুঝিয়েছিলাম কি যে যদি সেন্টেন্সের শেষে নাও অথবা প্রথমে নাও থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাঁ, তারপর নেক্সট বুঝিয়েছিলাম কি ব্র্যাকেটের মধ্যে যদি বি ভার্ব থাকে এটা বুঝিয়েছিলাম। আরও দুটো বুঝিয়েছিলাম প্রিপজিশনের ব্যবহার, প্রিপজিশন অফ অর ফর যদি থাকে তারপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এবং উইদাউটের পরেও যদি ভার্ব থাকে সেক্ষেত্রে কি হবে, আইএনজি যুক্ত হবে। এখন দেখো আমি কেন আবার রুলসটুকু আলোচনা করছি। আমি এখন কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব যেটা তোমাদের পরীক্ষার কাজে আসবে এবং পরীক্ষায় কীভাবে লিখতে হবে সেটাও বুঝতে পারবে। কি লিখেছি, সাম এক্সাম্পলস ফর রাইট ইউজ অফ ভার্ব, কিছু উদাহরণ রাইট ইউজ অফ ভার্ব মানে অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহারের কিছু উদাহরণ। আচ্ছা খেয়াল করো, তোমরা চেষ্টা করো নিজে আগে করার জন্য। দ্য ম্যান ড্রাইভ এ কার, লোকটি কি করছে, লোকটি গাড়ি চালায়। দ্য ম্যান অবশ্যই কি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ড্রাইভ হচ্ছে গাড়ি চালানো, অবশ্যই প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তাহলে এটার সাথে কি হবে, দ্য ম্যান ড্রাইভস এ কার, লোকটি গাড়ি চালায়। এটা কোন রুলসে করেছে, প্রথম যে রুলসটা আলোচনা করেছিলাম সেই রুলসটা। She go to school regularly, সে নিয়মিত স্কুলে যায়। যদি প্রতিদিনের কাজ নিয়মিত বোঝায় সেটা কোন টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে গো এর সাথে কি বলবে, আমি বলেছিলাম যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অ্যাস অথবা ইএস যুক্ত হয়। এখানে ড্রাইভের সাথে অ্যাস যুক্ত হয়েছে আর এখানে যেহেতু ও আছে এই শব্দটা গো, ও শব্দ থাকলে তখন কি যুক্ত হয়, ইএস যুক্ত হয়। আমরা নাম্বার চেঞ্জের নিয়মটা শিখেছিলাম যে কখন অ্যাস যুক্ত হয় কখন ইএস যুক্ত হয়। She goes to school regularly. Number 3, he draw a picture yesterday, সে গতকাল একটা ছবি এঁকেছিল। yesterday দিয়ে কি বোঝায়, yesterday বোঝাচ্ছে তোমাকে past tense কে নির্দেশ করছে, অর্থাৎ কোনো বাক্যের শেষে যদি yesterday থাকে সেটা কোন ফর্ম হবে, ভার্বের past ফর্ম হবে। অর্থাৎ সে গতকাল ছবি এঁকেছিল। তাহলে draw এর past ফর্ম কি, drew, draw এর past ফর্ম drew, draw, drew, drawn। প্রেজেন্ট ফর্ম হচ্ছে draw, past ফর্ম কি, drew। He drew a picture yesterday, সে গতকাল একটি ছবি এঁকেছিল। নাম্বার 4, my brother win 4 prizes last year, এখানেও কিন্তু একটা ওয়ার্ড সাইন আছে যে ওয়ার্ড সাইনটা কি লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ার থাকলে কথাটা কি আসবে, পাস্ট টেন্স হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। সে গত বছর আমার ভাই, এখানে বলছে মাই ব্রাদার, অর্থাৎ আমার ভাই গত বছর 4টি পুরস্কার জয়লাভ করেছিল বা পুরস্কার পেয়েছিল, না বলে যে পুরস্কার জয়লাভ করেছিল। তাহলে এখানে কি আসছে, উইন, উইনের পাস্ট ফর্ম কি, ওন, উইনের পাস্ট ফর্ম ওন। তাহলে আমরা এখানে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। এবার নেক্সট দেখি বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 5, আই মিট ইন লং এগো, আবার এখানে কি আছে, লং এগো, আর লং এগো থাকলে কি হয়, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে মিট অর্থ কি, মিট অর্থ সাক্ষাৎ করা, মিট অর্থ যদি সাক্ষাৎ করা হয় মিটের পাস্ট ফর্ম কি, এন্ড ইটি, মিট উচ্চারণ হবে কিন্তু জাস্ট বানানোর সময় কি একটা ই উঠে যাবে। তোমাকে রাইট ইউজ অফ ভার্ব করার জন্য কিন্তু অবশ্যই টেন্সের পাশাপাশি আরেকটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। অবশ্যই তুমি রাইট ইউজ অফ ভার্ব প্র্যাকটিস করার আগে টেন্স সম্পর্কে ধারণা নেবে এবং ওই পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো সম্পর্কে আগে ধারণা নিয়ে নিবে, নাহলে তোমার প্রেজেন্ট ফর্ম কোনটা পাস্ট ফর্ম কোনটা সেটা নিয়ে কিন্তু তোমাদের সমস্যা করতে হবে। নাম্বার 6, Alfie went there for visit his relatives, আমি রুলস আলোচনা করেছিলাম ফর,
যদি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে কি হবে, ফরের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে আলফি হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট দেয়ার, আলফি গিয়েছিল সেখানে। ফর ভিজিট কে ভার্ব, তাহলে কি আসবে, ফর ভিজিটিং হিজ রিলেটিভস, তার আত্মীয়-স্বজনদের দেখার জন্য বা ভ্রমণ করার জন্য আত্মীয়-স্বজনদের কাছে গিয়েছিল। তা অবশ্যই প্রিপজিশন পেয়েছি, এর জন্য আইএনজি যুক্ত হলো। নাম্বার 7, I never thought of, আবার কিন্তু আমরা পেলাম প্রিপজিশন। I never thought of go there, আমি সেখানে যাওয়ার জন্য চিন্তা করছি না। আচ্ছা, তাহলে এখানে প্রিপজিশন অফ আছে, তুমি সহজভাবে তুমি কি করবে, I never thought of go এর সাথে কি যুক্ত করবে, আইএনজি যুক্ত করবে। I never thought of going there। তাহলে কিন্তু আমি এই তিনটা নাম্বার 6, 7 আমি কোন রুলস নিয়ে আলোচনা করছি, প্রিপজিশনের রুলস নিয়ে আলোচনা করছি। আমি চেষ্টা করছি প্রত্যেকটা রুলস থেকে এক্সারসাইজগুলো সেট আপ করার জন্য, যাতে তুমি ইজিলি এগুলো পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারো। নাও মাই টিচার টিচ আস, কি বলেছিলাম, যদি সেন্টেন্সের মধ্যে শুরুতে বা শেষে নাও থাকে তাহলে কি আসবে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাও মাই টিচার কোন পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, টিচারের সাথে কি আসবে, ইজ। মাই টিচার ইজ টিচারের সাথে কি হবে, আইএনজি, টিচিং আস, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার এবং ভার্বের সাথে আইএনজি। তো মাই টিচার ইজ টিচিং আস। নাম্বার 9, অ্যাট দিস মোমেন্ট আর নাও থাকলে কিন্তু একই রুলস। অ্যাট দিস মোমেন্ট বলো আর নাও বলো এক সেম রুলস, কারণ নাও হচ্ছে কি এখন, আর অ্যাট দিস মোমেন্ট অর্থ কি, এই মুহূর্তে, একই কথা বোঝায়। অ্যাট দিস মোমেন্ট উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা এই মুহূর্তে কি ফুটবল মাঠে খেলছি, আমরা এই মুহূর্তে কি মাঠে ফুটবল খেলছি। অবশ্যই সেটা কোন কালকে বুঝিয়েছে, বর্তমান কাল, যে কাজটা চলছে। তাহলে কি আসবে, অ্যাট দিস মোমেন্ট উই কি আছে, উই হচ্ছে ফার্স্ট পারসন, কোন নাম্বার, ফার্স্ট পারসন কি হবে, সিঙ্গুলার না পুরাল নাম্বার। তো পুরাল নাম্বারের সাথে কি বসবে, অবশ্যই কি বসবে, আর। উই আর প্লেইং ইন দ্য ফিল্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এখানে। আবার আসছে নাম্বার 10, where are you to go now, নাও থাকলে কি বলেছিলাম, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললে এটা আমার চিন্তা করতে হবে, স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অ্যামিজার এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে সহজে লিখতে পারি where, যেহেতু কোশ্চেন মার্ক, তাহলে কি হবে, কোশ্চেন মার্ক থাকার পরে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের কি আগে চলে যাবে, সাবজেক্টের আগে। where are you going now, তুমি এখন কোথায় যাচ্ছ। আচ্ছা, why you stop now, কি বলেছিলাম, যে এখানে যেহেতু নাও আছে তাহলে কি আসবে, যে নাও থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আসবে কি, why are you talking now, এর সাথে আর বসে। আর যেহেতু আমি এখানে কোশ্চেন করা আছে, কোশ্চেনের কারণে কি আসবে, যে আমার সাবজেক্টের আগে ভার্বটা চলে যাবে। অবশ্যই কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। নাম্বার 12, you cannot go out without a umbrella, অর্থাৎ এটা কোন রুলস, উইদাউট থাকলে এবং উইদাউটের পরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। you cannot go out without taking umbrella, তুমি ছাতাটা না নিয়ে বাইরে যেতে কি পারছো না। আচ্ছা, তারপর নাম্বার 13, you cannot make a good result without studying regularly, যে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না কি, ভালো পড়াশোনা করা ব্যতীত, কি ব্যতীত। তাহলে you cannot make a good result without easily, যেহেতু বলা আছে উইদাউটের পরে ভার্ব সাথে কি যোগ করে দেবে, আইএনজি করে দেবে, উইদাউট স্টাডিং রেগুলারলি। নাম্বার 14, এটা কোন রুলসে পড়েছে, বলেছিলাম বি ভার্ব যদি থাকে সেন্টেন্সের মধ্যে, যদি বি ভার্ব ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে তখন কি বসবে, ভার্ব হিসেবে অ্যামিজার বা ওয়াজার টেন্স অনুযায়ী বসবে। হি বি ভার্ব আছে, হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, আর যেহেতু বলা হয়েছে সে একজন সৎ মানুষ, নরমাল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে হবে কি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপর দেখো ফ্লাওয়ার্স, বি ভার্ব লাগতে দাও, গিফট অফ নেচার, ফুলগুলো হয় আমাদের প্রকৃতির কি দান। তাহলে ফ্লাওয়ার্স কোন নাম্বার, পার্সনের মধ্যে কোন নাম্বার, এটা অবশ্যই পুরাল নাম্বার, আর পুরাল নাম্বারের সাথে ভার্ব দিতে হবে, পুরাল হবে। তাহলে পার্সন যদি পুরাল হয়, ভার্ব পুরাল, তাহলে ফ্লাওয়ার্স আর বি ভার্ব হিসেবে আর গিফট অফ নেচার, ফুল হচ্ছে প্রকৃতির কি দান বলতে পারো, অবদান বলতে পারো, উপহার বলতে পারো, ফুল হচ্ছে প্রকৃতির উপহার।
তাহলে আশা করি কি আমি যে রুলসগুলো নিয়ে আলোচনা করেছি সেই রুলসগুলোর ভিত্তিতেই কিন্তু আমি এই সেন্টেন্সগুলো তোমাদের জন্য তৈরি করেছি। অবশ্যই তোমরা বাসায় আমার রুলসগুলো শুনবে আমি কি বুঝিয়েছি, তারপর বাসায় এইখানে দরকার হলে তোমরা পজ করে নিয়ে কি করবে, সেন্টেন্সগুলো তুলে নিয়ে বাসায় কি লিখে লিখে বাসায় প্র্যাকটিস করবে। আমার একমাত্র উদ্দেশ্য তোমরা যেন স্ল্যাটে দেখে কি পড়াগুলো নিজেরা বাসায় করতে পারো, যার কারণে কিন্তু আমরা লিখে দেওয়ার ব্যবস্থা করেছি। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, আশা করি আমার কথা শুনবে। তাহলে আজকে এতটুকু, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকো।